বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে জানাবো শিরোনাম। কোস্ট গার্ডের নতুন জাহাজ ভূমিকা রাখবে ব্লু ইকোনমিতে। ৯ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নতুন আমির নির্বাচনে চট্টগ্রামে হেফাজতে ইসলামের একাংশের সম্মেলন। শফি অনুসারীদের বর্জন, কমিটির নাম আনার ঘোষণা। করোনা, বন্যা সহ নানা দুর্যোগে ৫.৫ লাখ টন চাল উৎপাদন কমার আশঙ্কা। ইউএসডিএর গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের তথ্য। দেড় মাস লড়ে মৃত্যুর কাছে হার মানলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ দুপুরের শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সরকার দখল করে ক্ষমতায় এসেছিল বলেই জনগণের জন্য কাজ করেনি বলেও আক্ষেপ করেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। বাংলাদেশ কোস্ট গার্ডে যুক্ত হলো আরও ৯টি জাহাজ ও ১টি ঘাঁটি, ২টি অফশোর, ৫টি ইনশোর টহল জাহাজ এবং ২টি দ্রুতগতির টহল বোট পাহারা দেবে দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড বার্থে বিসিজি বেস ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযানের যাত্রা শুরু হয়। সকালে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাহাজ ও ঘাঁটির নামফলক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র ও স্থলসীমানা জটিলতা নিরসনে ৭৫ পরবর্তী সরকারের কোনো ভূমিকা ছিল না। ৭৫ সালের জাতির পিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতায় এসেছিল, প্রকৃতপক্ষে তাদের জনগণের ভোটে নির্বাচিত না বা জনগণের মধ্য থেকে ক্ষমতায় আসেনি। ক্ষমতাটা তারা দখল করেছিল অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, যার ফলে আমরা দেখি যে এই সমস্ত যে সুযোগগুলি, সেই সুযোগগুলির দিকে তারা তাকায়নি বা এই সমস্ত অধিকারগুলির কথা তারা বলেনি। সমুদ্র সম্পদকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি উপকূল নিরাপদ রাখতে দায়িত্ব পালনে সততা বজায় রাখার নির্দেশ দেন। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এ বাহিনীর রূপকল্প ২০৩০ এবং ২০৪১ অনুযায়ী বর্তমান জনবল ৪,৭৮১ জন থেকে বাড়িয়ে ১৫,০০০ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ যত বেশি জাহাজ কিনি, যত বেশি আমরা করি, আমাদের লোকবলও প্রয়োজন হবে। তার জন্য যথেষ্ট ট্রেনিং দিয়ে আমাদের লোক নিতে হবে, তাতে আমাদের কর্মসংস্থানও বাড়বে, আমাদের যুবশ্রেণী কাজ পাবে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। ওমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন আমির নির্ধারণ করতে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় চলছে হেফাজতে ইসলাম বাংলাদেশের একাংশের সম্মেলন। রোববার সকাল 10:15টায় সারা দেশের প্রায় ৫০০ প্রতিনিধি নিয়ে এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিতে সকাল 7টা থেকেই জমায়েত হতে শুরু করেন কাউন্সিলররা। নিবন্ধন করে তারা সম্মেলন স্থলে প্রবেশ করেন। হেফাজতের সাবেক আমির মাওলানা শফির অনুসারীদের বিরোধিতার মুখে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটহাজারী মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেপ্টেম্বরে হেফাজতের আমির আল্লামা শফির মৃত্যুর পর নতুন আমির নিয়ে বিতর্কের মধ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকের কাউন্সিল নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে হেফাজতে ইসলামে। সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহর দাবি, মূলধারা বাদ দিয়ে কমিটি গঠন করা হলে আলেম সমাজ তা মেনে নেবে না। এ কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে আরেক নেতা মঈনুদ্দিন রুহি বলছেন, একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সম্মেলন ডাকা হয়েছে। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছে না কাউন্সিল আয়োজকরা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে হেফাজতের দুই পক্ষের বিরোধের জের ধরে মৃত্যুর আগেই নিজ পদ থেকে সরে দাঁড়ান
30 বছর হেফাজতের আমিরের দায়িত্বে থাকা আহমদ শফি পাশাপাশি দেন ছেলে আনাস মাদানিকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। তার মৃত্যুর পর সেই সংকট প্রকট হয় আরও। এ অবস্থায় রোববার কাউন্সিল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে আমির নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দেখা দিয়েছে গৃহবিবাদ। কাউন্সিল বন্ধের দাবি জানিয়েছে সংগঠনের একাংশ। তাদের দাবি, আহমদ শফির অনুসারীদের একটি বড় অংশকেই সম্মেলনে ডাকা হয়নি। তারা বলছেন, কাউন্সিলে কারো একক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। কওমি অঙ্গন ও আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির চরম বিরোধী ভান্ডারীদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং হেফাজতের যে একটা মহা জাগরণ সৃষ্টি করেছে, এই জাগরণের কারণে যারা ভীত সন্ত্রস্ত, যারা মনে করে হেফাজত তাদের জন্য থ্রেট, আমি মনে করি তারাই এই ধরনের ষড়যন্ত্রগুলি করছে। এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে নেতাকর্মীদের সেখানে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে থাকা আরেক নেতা। তার দাবি, একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সম্মেলন ডাকা হয়েছে। কাউন্সিল যিনি আহ্বায়ক তিনি হেফাজতের সদস্য নন এবং তিনি গত 2016 সালে হেফাজত থেকে পদত্যাগ করেছেন। যেহেতু উনি হেফাজতে ফিরে আসেন নাই, উনি কাউন্সিল ডাকার কোনো অধিকার রাখেন না। একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাউন্সিল ডাকা হয়েছে। এই কাউন্সিলকে আমরা মানি না, এই কাউন্সিল বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছেন না কাউন্সিল আয়োজকরা। তারা বলছেন, কাউন্সিলের বিপক্ষে দাঁড়ানোরা শুধু নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। হেফাজতের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নাই। যারা বলে তারা একটা মিথ্যা বলছে, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ উত্থাপন করছে। সব মহলকে দাওয়াত করা হয়েছে। দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার আগে কেউ যদি অভিযোগ করে তাহলে সেটা অমূলক এবং সেটা হেফাজতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ। নেতাদের পরস্পর বিরোধী এই অবস্থানে সংগঠন ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা। কক্সবাজারে অপহরণ, হত্যা, মাদক ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ছেন তারা। আর রোহিঙ্গাদের ইন্ধন দেওয়ার অভিযোগ আছে বেশ কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে। রোহিঙ্গাদের অপরাধে জড়ানোর প্রবণতায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। রোহিঙ্গাদের নিজেদের মধ্যে সংঘাত, মাদক চোরাচালান সহ নানা অপরাধে জড়ানোর প্রবণতা নতুন কিছু নয়। ক্যাম্পগুলো থেকে এমন কোনো না কোনো খবর আসছে প্রতিদিনই। অভিযোগ রয়েছে, অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে ইন্ধন যোগায় কয়েকটি গোষ্ঠী। ক্যাম্পে আতাউল্লাহ যেটা আরসার শিফ ও আছে, ও উস্কানি দিয়ে আমাদের রেজিস্টার্ড ক্যাম্পে ওদের সাথে লিঙ্ক করতে চাইছে টেররিস্ট গ্রুপের সাথে। আমরা বলতেছি এখানে আমরা অনেক দিন, প্রায় 30 বছর পর্যন্ত এখানে বাস করতেছি, আমরা কোনো টেররিস্ট গ্রুপের সাথে আমরা লিঙ্ক হব না। কেবল ক্যাম্পের বাসিন্দারাই নয়, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন বাংলাদেশিরাও। হামলায় ঘটেছে প্রাণহানিও। উখিয়া টেকনাফে বাংলাদেশিদের ধরে নিয়ে দাবি করা হচ্ছে মুক্তিপণ। এছাড়াও রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ঘটাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। ক্যাম্প কেন্দ্রিক আবদ্ধ নেই, তারা দিনকে দিন ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের কারণে টেকনাফ, উখিয়া, কক্সবাজার এই পুরো অঞ্চলটা চুরি, ডাকাতি, ছিনতাইয়ের একেবারে অভয়ারণ্য পরিণত হয়েছে। রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান প্রয়োজন বলে মনে করছে স্থানীয় নাগরিকদের সংগঠনগুলো। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেখানে কয়েকটি সেক্টর করে সেখানে সেনা নিয়ন্ত্রণ করা বা সেখানে বিভিন্ন বাহিনী নিয়োগ করা, সেটা আমরা দীর্ঘদিন দাবি করছি। তা না হলে রোহিঙ্গা ক্যাম্পে একক নিয়ন্ত্রণে রেখে সেটাকে আইন শৃঙ্খলা রক্ষা করা কখনো সম্ভব না। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা। ক্যাম্প এলাকায় সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে কঠোর হওয়ার কথা জানিয়েছেন তারা। সেখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। যে কয়েকটি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনায় কিন্তু ফৌজদারি মামলা রুজু হয়েছে। তাদেরকে আমরা আইনের আওতায় যে কোনো মূল্যে নিয়ে আসব। গত 2 মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় 11 রোহিঙ্গা ও 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 50 জনেরও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহের আরকে মিশন রোড থেকে মানুষের 12টি খুলি ও 2 বস্তা হাড় সহ বাপ্পি নামে একজনকে আটক করেছে পুলিশ। আগে থেকে পাওয়া খবরে আজ সকালে শহরের ওই রোডে বাপ্পির বাড়িতে অভিযানে যায় তারা।
পুলিশ বলছে বেশ কয়েকদিন ধরেই বাপ্পির ওপর নজর রাখছিল তারা। বাড়িতে বেশ কিছু কঙ্কাল আছে নিশ্চিত হওয়ার পর অভিযানে নামে পুলিশ। এ নিয়ে সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, হাট পাচারের উদ্দেশ্যে কবর থেকে কঙ্কাল চুরি করত বাপ্পি। বিভিন্ন উপজেলা থেকে একটি চক্রের মাধ্যমে কঙ্কাল সংগ্রহ করা হতো। এর আগেও কঙ্কাল চুরির মামলায় কারাভোগ করে সে। বাপ্পি আরকে মিশন রোডে ভাড়া বাসায় থাকত। তার নিজের বাড়ি কালীবাড়ির কবরখানা রোডে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, বলা হচ্ছে যে এই ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে এবং বাপ্পি সেই চক্রটির একজন অন্যতম সদস্য। তার বিরুদ্ধে এখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং যে বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে সেখানে বাপ্পি ছাড়া আর কেউ ছিল কিনা? বাপ্পিকে আটক করার পর পুলিশ যে বিষয়টি দেখছে যে বাপ্পির নেতৃত্বে কিন্তু একটি চক্র রয়েছে, সেই চক্রের মাধ্যমে পুলিশ যেমনটি বলছে যে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপজেলা থেকে কঙ্কালগুলি নিয়ে আসা হতো এবং এখানে নিয়ে আসার পর কেমিক্যাল দিয়ে তারা সেটা প্রক্রিয়াজাত করতে হবে। প্রক্রিয়াজাত করার পরে সেটি দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় নিষিদ্ধ এলাকায় তারা সেটি পাচার করতো, এরকম স্বীকার করেছে। এবং পুলিশ যেটি বলছে যে এই চক্রের সাথে আরো যারা রয়েছে তারা তাদেরকে কিছুটা করতে পেরেছে এবং পুরোটা চক্রকে ধরার তারা চেষ্টা করে যাচ্ছে এবং বাপ্পিকে রিমান্ডে নিয়ে বিষয়ে আরো বেশি জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বের করা হবে। এবং তারা পুলিশ যেটি বলছেন, বাপ্পি এই কঙ্কালগুলো শুধুমাত্র যে বাংলাদেশে বাজারজাত করতেন তা কিন্তু নয়, পার্শ্ববর্তী নেপাল এবং ভারতেও কিন্তু বাপ্পি এই চক্রের মাধ্যমে কঙ্কাল পাচার করে আসছিল বলে পুলিশ আমাদেরকে প্রাথমিকভাবে যদি নিশ্চিত হয়েছে আমাদেরকে জানিয়েছে। যে সমস্ত দেশে সৎকারের সময় মানবদেহ পুড়িয়ে ফেলা হয় সেখানে কিন্তু কঙ্কালের একটা চাহিদা কিন্তু থেকে যায় এবং সেই প্রচেষ্টা থেকে বাপ্পি ইন্ডিয়া এবং নেপালের মতো দেশে এই কঙ্কাল পাচার করে আসছে বলে পুলিশ ধারণা করছে। এবং পুলিশ যেটি জানিয়েছে বাপ্পির বিরুদ্ধে কবর অবমাননার যে বিষয় রয়েছে সেই বিষয়ে মামলা হবে, চুরির মামলা হবে এবং বেশ কটি ধারায় বাপ্পির বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। মুসা, বাপ্পিকে এখন কোথায় রাখা হয়েছে এবং সে তো এর আগেও একই কাজের জন্য কারাভোগ করেছে 2 বছর, তারপরও এই কাজে আবারও সে কেন জড়িত হলো এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানা গেছে কিনা? কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার আমাদেরকে জানিয়েছেন যে গত 2 বছর আগেও কিন্তু বাপ্পি এই কঙ্কাল চুরির মামলায় কিন্তু জেল খেটেছে এবং জেল থেকে বের হওয়ার পরে আবারও সে এই ব্যবসায় জড়িয়ে যায় এবং পুলিশ ধারণা করছিল যে জেল হতে বের হওয়ার পর আবারও তার যে তৎপরতা সেটা কিন্তু সে চালিয়ে যাচ্ছে এবং পুলিশের এখন যে লক্ষ্য তার যে চক্রটা রয়েছে সেই চক্রটা পুরোটা ধরার এবং রহস্যকে উদ্ঘাটন করার। এই মুহূর্তে বাপ্পিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার জেল হাজতে রাখা হয়েছে এবং সেখান থেকে তাকে কোর্টে প্রেরণ করা হবে। কোর্টে তার রিমান্ড চাওয়া হবে। রিমান্ড যদি মঞ্জুর হয় আদালতের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে হয়তো বাপ্পির কাছ থেকে আরো বেশি তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে এবং এই যে চক্রটি বাপ্পির নেতৃত্বে রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সেই চক্রটিকে হয়তো ধরা সম্ভব হবে। মানুষ কিন্তু এর মধ্যে এই খবরটি যখন ছড়িয়ে পড়েছে, এই খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন লোকজন কিন্তু থানায় ভিড় করছে এই বিষয়টি দেখার জন্য। এই যে মানব কঙ্কাল কবর থেকে বিভিন্ন সময় চুরি হয়েছে, তারা কিন্তু থানায় ভিড় করছে এই মুহূর্তে। তারা পুলিশের কাছে যে তারা কিন্তু এই বিষয়গুলি পুলিশকে বলছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি কোতোয়ালি মডেল থানায়। মুসা, বাপ্পিকে যেখান থেকে আটক করা হয়েছে সেখানে তিনি ভাড়া থাকতেন আর তার নিজের বাড়ি হচ্ছে কালীবাড়ির কবরখানা রোডে। তো তার পরিবার এবং তার আগের জীবন সম্পর্কে কোনো ধরনের তথ্য আপনার কাছে আছে কিনা? বাপ্পিকে শহরের আরকে মিশন রোডের একটি ভাড়া বাড়িতে কিন্তু পুলিশ আটক করে। সেখান থেকে পুলিশ যেমনটি জানিয়েছে যে ভোর রাতে পুলিশের একটি টিম আগে থেকে কিন্তু তারা ইনফরমেশন পেয়েছিল বাপ্পির কাছে বিপুল পরিমাণ মানব কঙ্কাল মজুদ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে আরকে মিশন রোডের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করে এবং আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে বাপ্পি তার বাবা আব্দুল মুতালেব মৃত এবং তার বাসা হচ্ছে শহরের কবরখানা এলাকায়। এর বাইরে তার গ্রামের বাড়ি কোথায় এই সমস্ত বিষয়ে আমরা এখনো বিস্তারিত আসলে জানতে পারিনি, হয়তো পরবর্তীতে হয়তো জানিয়ে দিতে পারবো। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে মুসা। যুবলীগের নতুন কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে শামস পরশ।
সকালে যুবলীগের কমিটির নতুন সদস্যদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর এসব কথা বলেন তিনি। পরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। যুবলীগ সভাপতি বলেন, মেধাবী ও দক্ষ সাবেক ছাত্রনেতা সহ যোগ্যদের নেতৃত্বে আনতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের সেবায় কাজ করবে বলেও আশা করেন তিনি। শনিবার শেখ হাসিনার অনুমতি নিয়ে 201 সদস্যের বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বছরের 23 নভেম্বর গঠিত হয় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কেন্দ্রীয় কংগ্রেসের প্রায় 1 বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ক্ষমতাসীন আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠন। সামনের সকল চ্যালেঞ্জ বা সকল নেতিবাচক উপকরণ অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের যে উন্নয়ন সাধন হতে যাচ্ছে এই দশকে, তো সেইগুলো গতিশীল করার জন্য এই যুবলীগ 100 ভাগ প্রস্তুত এবং এটা এবং বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে বলে আমি ধারণা পোষণ করি। করোনা মহামারী, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে চলতি বছর বাংলাদেশে চাল উৎপাদন কমার আশঙ্কা করছে মার্কিন কৃষি বিভাগ। সংস্থাটি বলছে, মূলত মহামারী, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে দেশে চালের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার মোট উৎপাদন গত অর্থবছরের তুলনায় কমতে পারে 5.5 লাখ টন, যেখানে চলতি অর্থবছরে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 3.95 লাখ টন। কিন্তু প্রতিবেদন অনুযায়ী উৎপাদন কমে দাঁড়াতে পারে 3.53 লাখ টনে। এছাড়া গেল বছরের তুলনায় প্রায় 7 লাখ টন উৎপাদন কমে চলতি অর্থবছরে আমনের উৎপাদন নেমে আসতে পারে 1.33 লাখ টনে। শনিবার ঘোষিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করতে 48 ঘন্টার সময় বেঁধে দিয়ে অবরোধ তুলে নিয়েছে দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতরা। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান। এ সময় তারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে অছাত্র, বিবাহিত ও মামলার আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সকাল থেকে দীঘিনালা সাজেক সড়কে অবরোধ কর্মসূচির সময় পর্যটকদের গাড়িতে হামলা করে অন্তত 10টি গাড়িতে ভাঙচুর করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতরা। ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগের 3 কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। প্রতিবাদের রাতেই বিক্ষোভ মিছিল করে অবরোধের ডাক দেয় পদবঞ্চিতরা। এই পরিস্থিতিতে দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সব স্থগিত করেছে উপজেলা আওয়ামী লীগ। দেশে লাগামহীনভাবে চলছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। লাইসেন্সবিহীন এমন প্রতিষ্ঠান আছে অন্তত 1000। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নাম দিলেও ভর্তি নিচ্ছে মানসিক রোগী। এদের বিরুদ্ধে আছে রোগীকে ঘুমের ওষুধ খাইয়ে আটকে রাখা, শেকলে বেঁধে লাঠিপেটা থেকে শুরু করে হত্যার অভিযোগ পর্যন্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, চিরুনি অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। উলঙ্গ করে, বিবস্ত্র করে, ফিলারের সাথে বেঁধে সালাউদ্দিন ভাই যে মানিক ভাইয়ের বন্ধু বা বিবস্ত্র করে আমাকে ওখানে পিটিয়েছে, প্রায় 1.5 মাস পর্যন্ত টর্চারিং করতে। এ অভিযোগ একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেল, লাইসেন্স ছাড়াই চলছে অসংখ্য নিরাময় কেন্দ্র। আর এর প্রমাণ মিলল মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে গিয়ে। সেখানে দোতলা ভবনের নিচতলার 2 কক্ষে চলছে নতুন স্বপ্ন নামের এ প্রতিষ্ঠান। সাইনবোর্ড না থাকায় দেখে বোঝার কোনো উপায় নেই। এটা তো প্রসেসিং এর ব্যাপার, আপনারা তো সরাসরি লাইসেন্স দিবেন না। এই হিসাবে আমরা প্রাথমিকভাবে এক এক করে সবকিছু গুছাই দিচ্ছি, আমরা মাত্র চালু করলাম। মধ্যকনিপাড়ার আরাধনাকে নানা অব্যবস্থাপনার কারণে 2017 সালে বন্ধ করে দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখন নতুন করে অনুমতি না নিয়েই চলছে রোগী ভর্তি। মালিক ফোনে জানালেন অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি। আমার এটা দরখাস্ত দেওয়া আছে, এখানে আমার এটা ছুটি নেই, আমার খরচ ছিল, এটা ই করার জন্য ওনাকে বিলিং করার জন্য আমাকে ঠিক করতে পরামর্শ দরখাস্ত দিয়েছে। হাজারীবাগের নিউ তরঙ্গের আছে শুধু ট্রেড লাইসেন্স। 3 কক্ষের একটি ফ্ল্যাটে 2 রুমের সজ্জা আছে 10টি, আর রোগী 30 জন। নার্স, ডাক্তার কিছুই নেই। আমার ট্রেড লাইসেন্স কমপ্লিট, এখন আমার ফাইল লাইসেন্সের জন্য আবেদন করতে সরকারি অফিসের অবস্থা বুঝেন। ফাইল লাইসেন্সের জন্য আবেদন করছে আজকে প্রায় 1.5 মাসের উপরে,
আমি ফায়ার লাইসেন্স পাচ্ছি না। লাইসেন্সবিহীন এসব প্রতিষ্ঠানে নিরাময় কেন্দ্রের শর্ত মানার কোনো নজির নেই। আছে জোর করে আটকে রেখে মারধরের নানা অভিযোগ। আমাদের হাত বাইদা মারতো, দড়ি গামছা দিয়া বান্ধিয়া ফালাই দিতো, এসব মারধর করতো। সারা দেশে এমন নিরাময় কেন্দ্র হাজার খানেক। কোনোটির শুধু ট্রেড লাইসেন্স আছে, কোনোটির আবার অধিদপ্তরের লাইসেন্সের আবেদন করেই শুরু করে দিয়েছে কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে অবৈধ নিরাময় কেন্দ্রগুলো চিরুনি অভিযানের মাধ্যমে বন্ধ করে দেয়া হচ্ছে। আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন প্রায় 7 জন অফিসারকে, এবং তারা সবগুলোতেই যাচ্ছেন। যেসব প্রতিষ্ঠানের আপনার হচ্ছে আমাদের লাইসেন্স নেই তাদের অবশ্যই আমরা বন্ধ করে দিচ্ছি এখনই, ঠিক আছে? আমাদের লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানে চালাতে পারবে না। শুধু অবৈধ নিরাময় কেন্দ্র নয়, অভিযোগের শেষ নেই বৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। অনিয়ম বন্ধে এসব প্রতিষ্ঠানেও অভিযানে রয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের সম্মেলনের ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্তর্জাতিক সম্পাদক হেলাল উদ্দিন নানুপুরি, সহকারী আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার শাহ আজহারি, আব্দুল কাদের সালেহ লন্ডন, মাওলানা আব্দুল সালাম পাটওয়ারি, মাওলানা সোহাইব আহমদ, মাওলানা রফিক আহমদ নিউ ইয়র্ক, মাওলানা গোলাম কিবরিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লন্ডন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা ডক্টর নুরুল আবসার আজহারি, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মুফতি হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দফতর সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, সহকারী দফতর সম্পাদক মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তুফায়েল। সদস্যবৃন্দ হযরত মাওলানা আবু তাহের নদভী, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাটহাজারী, হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী, হযরত মাওলানা আবু তাহের নদভী পটিয়া, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাটহাজারী, হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী, হযরত মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মোহাম্মদ শফি বাবুয়া, আবুল হোসাইন সাতকানিয়া, হাফেজ ইলিয়াস হামিদি, আনোয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহিম কাসিমি বিবাড়িয়া, কারি জহিরুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী মৌলভীবাজার, বশির আহমদ মুন্সিগঞ্জ, তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ, আলী আকবর সাভার, আবু আব্দুর রহিম নরসিংদী, আব্দুল কুদ্দুস মানিকনগর, আবু সাঈদ মুফতি আবু সাঈদ ফরিদাবাদ মাদ্রাসা, এনামুল হক আল মাদানী, আব্দুল মুবিন, মোহাম্মদুল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ সোহাইব মক্কি, নূর মোহাম্মদ নূর হুসাইন নুরানি, মাওলানা আব্দুল মান্নান আম্বর শাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাঈদ নূর। এই মোট সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শেষ দিন আজই এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের। আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর অবৈধ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বিভিন্ন জেলায়। জেল জরিমানার পাশাপাশি অবৈধ প্রতিষ্ঠানগুলো করা হচ্ছে সিলগালা। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিবন্ধনের আওতায় আনতে সবশেষ 16 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এতে সাড়া দিয়ে আবেদন করে 13,000 প্রতিষ্ঠান, তবে লাইসেন্স পেয়েছে 6,067 হাসপাতাল ও ক্লিনিক, আর আবেদনই করেনি 2,916টি। সবচেয়ে বেশি 830টি অবৈধ হাসপাতাল চট্টগ্রামে, ঢাকায় এই সংখ্যা 642। আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা উত্তর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। অনুমোদন হয়ে গেছে মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটিতে। চূড়ান্ত চুক্তি হতে পারে এ সপ্তাহেই। ডিসেম্বরে কাজ শুরু হলে শেষ হবে 20 মাসে। প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনা প্রতিষ্ঠান সিএমইসি। এতে কোনো অর্থই দিতে হচ্ছে না বাংলাদেশকে। ঢাকা উত্তর সিটিতে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় 3,000 টনের বেশি। এগুলো ফেলা হয় আমিনবাজার ল্যান্ডফিল্ডে। 2021 সালের ডিসেম্বরের পরে এখানে আর ময়লা ফেলার জায়গা থাকবে না। উত্তর ঢাকায় প্রতিদিন যে আবর্জনা তৈরি হয় 2022 সাল থেকে সেগুলো কোথায় ফেলা হবে তা নিয়ে ছিল দুশ্চিন্তা।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হলেও অপেক্ষা ছিল মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের। সেই অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার। স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, এই সপ্তাহে চূড়ান্ত চুক্তি হলে ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু করবে চীনা প্রতিষ্ঠান CMEC। প্রকল্প বাস্তবায়নে 20 মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। 25 বছর কেন্দ্রটি পরিচালনা করবে তারা। সিঙ্গাপুর, জাপানেও টিপিং ফি আছে, তো টিপিং ফিটা আমাদের জন্য অত্যন্ত বার্ডেনসাম হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষে এত প্রতি টনে $8-10 করে বর্জ্যের এগেনস্টে দেওয়াটা তাদের জন্য এটা আমার কাছে স্বস্তিদায়ক মনে হয়নি। তো সে কারণে আমি বিদ্যুৎ আমরা কিনবো এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে সম্মতি দিয়েছেন। 30 একর জমিতে স্থাপন করা হচ্ছে 60 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে সরবরাহ করা হবে 42.5 মেগাওয়াট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে 18 টাকা 29 পয়সা। চুক্তি অনুযায়ী ডিএনসিসি প্রতিদিন কেন্দ্রটিতে 3000 টন বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতি টন কম সরবরাহের কারণে 1000 টাকা করে জরিমানা গুনতে হবে। আমি মনে করি এই সমস্যাটা হবে না। এই কারণে হবে না যে আমাদের 50 মিলিয়ন টন বর্জ্য জমা আছে। যে কোম্পানি অ্যাওয়ার্ডেড হয়েছে তার জন্য ওইটা অনেক বেশি লাভ এবং প্রতিদিন 3000 টন আমাদের এখানে বর্জ্য জেনারেশন হয়। তো এটা সিটি কর্পোরেশনকে নিতেই হবে এবং আমি এর পিছনে আবার সিটি কর্পোরেশনকে দিয়ে একটা মডেল তৈরি করে দিয়েছি যে ডোমেস্টিক ওয়েস্টগুলো যেন কালেকশন করে নিয়ে যায়। এদিকে দক্ষিণ ঢাকা এবং গাজীপুর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তাবও সরকারের কাছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব সিটি কর্পোরেশনের বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদন করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে ঘরে বসে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন ঢাকার কর অঞ্চল 6-এর করদাতারা। সকালে রাজধানীর পল্টনে কর অঞ্চল 6 অফিসে অনলাইন রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। ট্যাক্সেস জোন 6.gov.bd ঠিকানায় লগইন করে রিটার্ন দেওয়া যাবে। NBR চেয়ারম্যান জানান, কর অঞ্চল 6-এর এই উদ্যোগ সম্প্রসারণ করে সব কর অফিসে ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, আগামী বছর সব করদাতাই অনলাইনে রিটার্ন দেওয়ার সুযোগ পাবেন। NBR চেয়ারম্যান বলেন, কর দেওয়া কঠিন নয়, বরং কর দেওয়ার পদ্ধতিই কঠিন। এ কারণে সাধারণ মানুষ কর দিতে চান না বলেও মন্তব্য করেন তিনি। NBR চেয়ারম্যান বলেন, কর ব্যবস্থাকে জনবান্ধব করে গড়ে তোলা হবে। এই বছরে আসলে আমরা একটু পিছিয়ে গেছি। এটা যদি আরো আগে আমরা করতে পারি তাহলে তো অন্য জোনগুলোতেও এটাকে এই বছরের জন্যই রেপ্লিকেট করা যেত, কিন্তু সামনের বছর বা আগামীবার ইনশাল্লাহ আমরা দৃঢ়প্রত্যয়ী যে সবগুলো কর অঞ্চলে সবগুলো জোন থেকে জনেই অনলাইন রিটার্ন সাবমিশনের সুবিধা সবাই পাবে। অর্থের অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না করোনায় ক্ষতিগ্রস্ত অনেক নারী উদ্যোক্তা। ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনার অর্থ নারীদের দিতে নারাজ বলছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ট। প্রণোদনার অর্থ বিতরণ না হলে অভিযোগের ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বাংলাদেশ ব্যাংক। আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নারী উদ্যোক্তাদের দ্রুত প্রণোদনার অর্থ বিতরণের পরামর্শ বিশ্লেষকদের। 2004 সালে সোফা ও বাঁশের অন্যান্য আসবাবপত্র বানানোর কাজ শুরু করেন আনোয়ারা। স্বামীর অসুস্থতার পর স্বল্প পুঁজি নিয়েই সংসারের হাল ধরেন শক্ত হাতে, কিন্তু করোনা সংকটে বন্ধ রাখতে হয়েছে তার ব্যবসা। আনোয়ারার মতো অবস্থা তৌফিকুন্নেসা লাকির। বুটিক ও পার্লারের আয় দিয়ে সংসার চালাতেন তিনি। এখন করোনায় বন্ধ সব কাজ। ব্যবসা আবার চালু করতে হিমশিম খাচ্ছেন এই দুই নারী উদ্যোক্তা। প্রণোদনার জন্য ব্যাংকের কড়া নাড়লেও পাননি কোনো সাড়া। আমার সব বন্ধ হয়ে গেছে, কারণ একটাই যে আমার কাছে এখন আর কোনো টাকা নাই। সহযোগিতা যদি ব্যাংক যদি আমাদেরকে করতো তাহলে আমরা ইতিমধ্যে ব্যাংক থেকে আমরা কিছুটা নিয়ে আমাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারতাম। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন জানায়, ব্যাংকগুলো নানা অজুহাতে নারী উদ্যোক্তাদের ঋণ দেয় না। দেশের ৭৮ লাখ নারী উদ্যোক্তাদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত ১৭৮ জন পেয়েছেন প্রণোদনার অর্থ। তারা বলছে যে আজকে এটা কালকে সেটা, এবং তারা বারবার জোর দিচ্ছেন তাদের যে হেড অফিস, প্রত্যেকটা ব্যাংকের যে হেড অফিস থাকে সেখান থেকে কোনো নির্দেশনা নেই প্রণোদনা দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা হিসেবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোনো ব্যাংক এই ঋণ দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
যেহেতু আমাদের একটা সার্কুলার করা আছে, এই সার্কুলার আওতায় যদি তারা এইরকম কোনো নির্দেশনা থাকে এবং তারা যদি এটা না দিয়ে থাকে, তাহলে যদি আমাদের কাছে জানানো হয় তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ সাপেক্ষে আমরা এটা ওই ব্যাংকের এগেইনস্টে আমরা দেখব। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থ ব্যবস্থায় নারী উদ্যোক্তারা অবহেলিত, যা চিন্তার বিষয়। অর্থনীতি আরও গতিশীল করতে নারী উদ্যোক্তাদের অবস্থান শক্তিশালী করার বিকল্প নেই। প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল করার পরামর্শ তাদের। নারী উদ্যোক্তাদের অবস্থা আরও বেশি অবহেলিত অবস্থায় আছে। এই দিকটা, এই বিষয়টি আসলে একটা চিন্তার ব্যাপার, কারণ আমাদের টেকসই উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের যে অবস্থান সেটাকে শক্তিশালী করা দরকার। গত এপ্রিলে করোনার আর্থিক ক্ষতি কাটাতে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা দেওয়া হয়, যার ৫% বরাদ্দ নারী উদ্যোক্তাদের জন্য। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সংবাদ দুপুরে আছেন আপনারা। সংবাদে আরো যা যা থাকছে। একের পর এক আইনি লড়াইয়ে হারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনেই ৯ অভিযোগ খারিজ। জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে করোনায় আক্রান্ত। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে দুঃসংবাদ। সিলেট মহানগরীতে প্রায় ৭০ লাখ টাকায় সংস্কার করা পুকুর মাত্র ২ বছরের মধ্যেই ভরাট করেছে সিটি কর্পোরেশন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা। আর মেয়র বলছেন বিষয়টি তিনি জানেন না। এদিকে জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ। ২০১৮ সালে সিলেট নগরীর রায়নগরে সোনারপাড়া জামে মসজিদ পুকুর সংস্কার, গাইড ওয়াল নির্মাণ ও শোভাবর্ধনে রেলিং করে সিটি কর্পোরেশন। ব্যয় হয় প্রায় ৭০ লাখ টাকা। পরের বছর পুকুর পাড়ের কিছু অংশ ধসে পড়ে। পুকুরটি আর সংস্কার না করে মাস দুয়েক আগে ভরাট করে সিটি কর্পোরেশন। স্থানীয় কাউন্সিলর বলছেন ধসের কারণে আশপাশের ভবনের ক্ষতির আশঙ্কায় এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভরাট করা হয়েছে পুকুরটি। অ্যাপ্লিকেশনে উল্লেখ করে আকুল আবেদন আমাদের জানমাল বাঁচানোর জন্য আপনারা একটা ব্যবস্থা নেন, সেই অনুযায়ী তখন তাৎক্ষণিক ইঞ্জিনিয়ারদেরও সিদ্ধান্ত। আর মসজিদ কর্তৃপক্ষের দাবি সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে পুকুর ভরাট। মেয়র সাহেব আমার আরো কইছেন বুসকুনিটা বড়াইলাই আর আমি একটা মার্কেট করিয়া দিব, আপনারা আরে 2 তলা একটা মার্কেট আমরা করিয়া দিলাম। তবে পুকুর ভরাটের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সিটি মেয়র। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি যে একদম টোটাল বিষয়টা জানা দরকার। কোনো দিকেই পুকুর আমরা সবটাই খনন করার পক্ষে, এই যে বিশেষত্বটা আমরা দেখতেছি, এই জন্য আমি কমিটি একটা করে দিছি। সংস্কারের 2 বছরের মধ্যে পুকুর ভরাট করা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। অপরিকল্পিত উন্নয়নে অপচয় হচ্ছে সরকারি টাকা মনে করছেন তারা। একবার নিম্নমানের কাজ হয়েছে যে কারণে এটা ভেঙে পড়েছে, আবার এটা ভরাট করতে গিয়েও খবর নিলে দেখা যাবে সেই ভরাটের জন্য একটা বড় মাপের ব্যয় ধরেছেন। এই যে পুরো বিষয়টি একটি দুর্বৃত্তপূর্ণ। সিলেট মহানগরীর জলাশয়গুলো রক্ষার প্রতিশ্রুতি ছিল মেয়র আরিফুল হকের। খোদ সিটি কর্পোরেশন এভাবে পুকুর ভরাট করায় হতাশ নগরবাসী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ১.৫ মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। স্থানীয় সময় দুপুর 12টা 15 মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে মারা যান বর্ষিয়ান এই অভিনেতা। তার বয়স হয়েছিল 85 বছর। শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 5 অক্টোবর করোনা শনাক্তের পর থেকে তার চিকিৎসা চলছিল। সত্যজিৎ রায়ের হাত ধরে 1959 সালে অপুর সংসার সিনেমায় 24 বছর বয়সে অভিষেক সৌমিত্র চট্টোপাধ্যায়ের। অভিনয় করেন অপুর চরিত্রে। এরপর 1973 সালে সত্যজিতের অশনি সংকেতে সম্পূর্ণ ভিন্ন চেহারায় হাজির হন সৌমিত্র। এই ছবিতে তার সঙ্গে কাজ করেন বাংলাদেশি অভিনেত্রী ববিতা।
জনপ্রিয় গোয়েন্দা ফেলুদার ভূমিকায় সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাথে অভিনয় করে দর্শক মনে দাগ কাটেন শক্তিমান এই অভিনেতা। সত্যজিতের হীরক রাজার দেশে, ঘরে বাইরে, চারুলতা ও অরণ্যের দিনরাত্রি সহ 14টি সিনেমায় কাজ করেন তিনি। আগে বলো তোমরা আমার দলে কি? তোমাদের জাদু আমার কাজে লাগবে। আমরা ভালো দলে। হ্যাঁ, ভালো। এছাড়া মৃণাল সেন, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ ও সৃজিত মুখার্জির মতো পরিচালকের জনপ্রিয় বহু চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সৌমিত্র। লিখেছেন, গান, নাটক, অভিনয় করেছেন তাতে। ভালোবাসতেন আবৃত্তি। বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? শেষ বয়সেও শুটিংয়েই ছিলেন ব্যস্ত। সেপ্টেম্বর জুড়ে কাজ করেন নিজের বায়োপিকে। কথা ছিল অভিযান চরিত্রে অভিনয়ের। সম্বল বলতে গলার পইতে মার জমানো 36 টাকা। 6 দশকের ক্যারিয়ারে পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে, ফ্রান্স সরকারের নাইট অব দ্য লিজিয়ন অব অনার সহ অসংখ্য পুরস্কার পান বর্ষিয়ান এই অভিনেতা। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি। পশ্চিমবঙ্গের নদিয়ায় 1935 সালে জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়ের। 1960 সালে বিয়ে করেন দীপা চট্টোপাধ্যায়কে। তাদের 2 সন্তান। চললাম পুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনা 8,500-এরও বেশি প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত 5,72,000-এরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 1,55,000-এরও বেশি নতুন রোগী। প্রাণ গেছে 1200-এরও বেশি মানুষের। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রথম দফার ধাক্কা কাটিয়ে ওঠার আগে দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত এসব দেশ। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। টানা 12 দিন ধরে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লাখের বেশি। শনিবার শনাক্ত হয়েছে 1,57,000-এর বেশি করোনা রোগী। প্রাণ গেছে 1200-এর বেশি মানুষের। সংক্রমণের ঝুঁকি থাকায় সন্তানদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছে অস্ট্রিয়া। সংক্রমণ বাড়ার হার ধারণার চেয়ে 10 গুণ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত। সংক্রমণ রোধে 100 শহরে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। আংশিক লকডাউনের মধ্যে জার্মানিতে বেড়েছে করোনা সংক্রমণ। ফলে সেখানে এখনই বিধিনিষেধ প্রত্যাহারের পরিকল্পনা নেই সরকারের। বরং করোনা নিয়ন্ত্রণে আরও বাড়তে পারে লকডাউনের মেয়াদ। 2 নভেম্বর থেকে 4 সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয় দেশটিতে। ইতালির করোনা পরিস্থিতির অবনতি হয় আরও কিছু অঞ্চলকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে কাম্পানিয়া ও তুস্কানি। অর্থনীতি চাঙ্গা রাখতে দ্বিতীয় লকডাউনের পথে যাচ্ছে না ইতালি সরকার। লেবাননেও বাড়ানো হয়েছে কড়াকড়ি। একদিনে 41,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। প্রাণ গেছে 450 মানুষের। কয়েকদিন কম থাকার পর ব্রাজিলে আবারও বেড়েছে আক্রান্ত মৃত্যু। মেক্সিকোতে 10 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও 1 লাখের কাছাকাছি। 2 মাস কম থাকার পর দক্ষিণ কোরিয়াতে বেড়েছে সংক্রমণের হার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমানিয়ার একটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 7 জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপিয়াত্রা নিয়ামস কাউন্টি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহতদের সবাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। আহতদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহতদের মধ্যে চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তার নিবিড় পরিচর্যা কেন্দ্র সংলগ্ন আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। কি থেকে আগুনের সূত্রপাত তা পরিষ্কার হয়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা। তবে রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। একের পর এক আইনি লড়াই হাঁটতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনেই নির্বাচনে কারচুপির অভিযোগ আনা 9টি মামলা খারিজ করেছে বিভিন্ন রাজ্যের আদালত।
এমন পরিস্থিতিতেও পরাজয় মেনে নিতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট। ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগের সমর্থনে শনিবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার সমর্থক। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগে বিভিন্ন রাজ্যে ভোট কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জালিয়াতির কোনো প্রমাণ দেখাতে না পারায় আদালতে সুবিধা করতে পারছে না ট্রাম্প শিবির। পেনসিলভেনিয়া, জর্জিয়া, মিশিগান একের পর এক রাজ্য থেকে আসছে মামলা খারিজের বার্তা। তবে এখনও পরাজয় মেনে নিতে নারাজ ট্রাম্প ও তার সমর্থকেরা। শনিবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার ট্রাম্প সমর্থক। ভোট জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্পকে বিজয়ী বলে দাবি করে তারা। গলফ খেলতে যাওয়ার পথে সমর্থকদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা যে বিষয়টি নিয়ে চিন্তিত তা হলো বাইডেনের নেতৃত্বে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বামপন্থীরা আমাদের ফ্যাসিস্ট বলে, কিন্তু আসলে তারাই আমাদের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চায়। গোটা দেশ আজ দুই ভাগে বিভক্ত। এই সময়ে প্রার্থনার অনেক বেশি প্রয়োজন। অনেকেই মনে করে ট্রাম্প এই বিভক্তির জন্য দায়ী, কিন্তু আমি মনে করি তিনি আমাদের ঐক্যবদ্ধ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকরা পরাজয় না মানলেও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলছে নিজস্ব গতিতে। এরই মধ্যে দফায় দফায় বৈঠক করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় নিরাপত্তার পাশাপাশি করোনা মহামারী মোকাবিলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। শনিবার জাতীয় ফুটবল দলের করোনা পরীক্ষা করা হয়। সেদিন রাতেই ফলাফল চলে আসে, যেখানে করোনা পজিটিভ হন হেড কোচ জেমি ডে। পজিটিভ হলেও হালকা ঠান্ডা ছাড়া তেমন কোনো উপসর্গ নেই জেমির। সংশয় দূর করতে আজ আবারও করোনা পরীক্ষা করবেন এই ব্রিটিশ কোচ। এরই মধ্যে 14 দিনের আইসোলেশনে চলে গেছেন জেমি ডে। তার অবর্তমানে মঙ্গলবার নেপালের বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। ফ্রান্সের বিপক্ষে 1-0 গোলে হেরে ইউএফএ নেশনস লিগ থেকে বিদায় নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। আর দারুণ জয়ে মূল পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে একাধিক পেনাল্টি মিস করে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করায় শীর্ষস্থান হারিয়েছে স্পেন। ইউক্রেনের বিপক্ষে জার্মানি জয় পেলেও সুইডেনের কাছে হেরেছে ক্রোয়েশিয়া। স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই কতটা জমজমাট হয়েছে পর্তুগাল ফ্রান্সের লড়াই। বাঁচা মরার লড়াই, দু দলই আক্রমণের সমানে সমান। একই সঙ্গে রক্ষণ ভাগও ছিল দুর্দান্ত। গোল পোস্টে ফ্রান্সের হুগো লরিস ছিলেন অনবদ্য। রোনালদো ফেলিক্সের একের পর এক শট রুখে দেন লরিস। আরেক পাশে পর্তুগিজ গোলরক্ষক পাত্রিসিও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছিলেন। তবে 53 মিনিটে রাবিওর সাধারণ শটে যখন বল ধরতে ব্যর্থ হলেন, তখনই ঘটল বিপত্তি। আলগা বল পেয়ে তার জালে জড়াতে ভুল করেনি এনগোলো কন্তে। সেই গোলেই ম্যাচ জিতল ফ্রান্স। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ছিটকে গেল মূল পর্বে ওঠার আগেই। 13 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের সঙ্গে মূল পর্ব নিশ্চিত হলো ফরাসিদের। সত্যিই খারাপ ফল আমাদের জন্য, এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু দুঃস্বপ্নের রাত বলে সামনে এগিয়ে যেতে হবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই। পর্তুগাল পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। জয়টা সহজ ছিল না। ফ্রান্সের মিডফিল্ডার আর ডিফেন্ডারদের কৃতিত্ব দিতেই হবে। তবে খেলায় মূল পার্থক্য গড়ে দিয়েছে আমাদের গোলরক্ষক লরিস। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের সুযোগ নষ্ট করেছে স্পেন। ম্যাচে 2টি পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি স্প্যানিশরা। দুবারই ব্যর্থ সার্জিও রামোস। প্রথমার্ধে ফিউলারের গোলে শুরুতে লিড নিয়েছিল সুইসরাই। এরপর সুযোগ মিসে ম্যাচ যখন স্পেনের নাগালের বাইরে যাওয়ার পথে, তখনই ত্রাতা হয়ে এলেন বদলি নামা মোরেনো। এই ফরওয়ার্ডের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন। তবে জয়বঞ্চিত হয়ে শীর্ষস্থান হারালো রামোসের দল। স্পেনের হারের দিনে জয় তুলে নিয়ে লিগের গ্রুপ 4-এ শীর্ষে উঠল জার্মানি। ডায়মন্ড শেফটের বিপক্ষে রোমানের গোলে শুরুতে এগিয়ে যায় ইউক্রেন, কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়াকিম লোর দল। অন্যদিকে ঘরের মাঠে সুইডেন 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। প্রথমার্ধেই 2 গোলের লিড নেয় সুইডিশরা। বিরতির পরও আক্রমণের সুবিধা করতে পারেনি গেল বিশ্বকাপের রানার্স আপ দলটি। তাদের একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। 5 ম্যাচের 4টি হেরে ক্রোয়াটদের মূল পর্বে ওঠার সম্ভাবনা শেষ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 24 নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী।
কোভিড-19 নিয়ে সতর্কতায় এবারও থাকছে না দর্শকদের প্রবেশাধিকার। টুর্নামেন্টের ফাইনাল 18 ডিসেম্বর। মহামারীর সময়ে প্রাণের তাগিদেই মাঠে ফিরেছিল ক্রিকেট। প্রেসিডেন্ট কাপের অক্ষত সুরক্ষা বলয় দিয়েছে আত্মবিশ্বাস। সেই অনুপ্রেরণাতে এবার পালা টি-20 ক্রিকেটে। 24 নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ছোট ফরম্যাটে বাড়ছে দল, ক্রিকেটার, রং। তার পাশাপাশি ভাবতে হচ্ছে মহামারী পরিস্থিতি নিয়ে। কোভিড-19 নিয়ে সতর্কতায় এবারও মাঠে প্রবেশাধিকার পাচ্ছেন না দর্শকেরা। টুর্নামেন্টের মোট ম্যাচ 24। প্রাথমিক পর্বে প্রতিদিন ম্যাচ 2টি করে। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টটা শুরু হচ্ছে 24 নভেম্বর এবং শেষ হচ্ছে 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর ফাইনাল ধরা হয়েছে এবং 19 ডিসেম্বর আমরা রিজার্ভ ডে রেখেছি। দর্শকদের কথা চিন্তা করে এবং সবাই সেফটির কথা চিন্তা করে আমরা দর্শক অ্যালাউ করব না। যে সিরিজ বাতিল হওয়াতে ভাগ্য খুলেছে ঘরোয়া ক্রিকেটের। সেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আলোচনা চলছে এই পর্বেও। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টিন শর্ত শিথিল করে সমালোচনার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে তাতে যোগ না দিয়ে পুরো বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বিসিবি। আমাদের এখানে যেভাবে টেস্ট করার কথা, খেলা শুরু হওয়ার আগে টেস্ট করে চলে যাওয়ার কথা ছিল, ওইখানেও প্রতি সপ্তাহে এবং 3 দিন পরে যেভাবে টেস্ট করে মাঠে নামার কথা ছিল, সেদিক থেকে আমি বলবো কোনো ঝুঁকি ছিল না। সেইটাই আমাদের একটা সুযোগ ছিল এবং তারা নিতে পারত। টি-20 কাপে 5 দলের কোচের দায়িত্বে থাকছেন স্থানীয়রা। তবে টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আসর শুরুর আগে তিনি ফিরবেন দেশে। প্রেসিডেন্ট কাপে হতাশার পর এবার হয়তো ভাগ্য ফিরছে ব্যাটসম্যানদের। পাওয়া গেছে ব্যাটিং সহায়ক উইকেটের প্রতিশ্রুতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যে জমকালো আয়োজনে বঙ্গবন্ধু টি-20 কাপের জার্সি ও লোগো উন্মোচন করল ফরচুন বরিশাল। ঝুঁকি কমাতে মেনে চলা হয়েছে সব ধরনের সুরক্ষা নীতি। 4 বছর পর বিসিবির কোনো আসরে ফিরেছে বরিশালের এই নাম। সামনের বিপিএলও বরিশালের দল নিতে চায় ফরচুন ফ্র্যাঞ্চাইজি। এদিকে শিরোপায় চোখ রাখছেন তাসকিন ও মিরাজ। প্রবেশদ্বারে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। একজনকেও ঢুকতে দেওয়া হচ্ছে না মাস্ক ছাড়া। হাতে স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। করোনার মধ্যে প্রথম কোনো দল লোগো ও জার্সি উন্মোচনে এমন জমকালো আয়োজন করেছে। সুরক্ষা নীতিতে কড়াকড়ি হওয়া ছাড়া উপায় নেই। সময়ের সাথে কানায় কানায় পূর্ণ হয়েছে অডিটোরিয়াম রুম। করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে, হোক সেটা অনুষ্ঠানে কিংবা মাঠে। ভয় জয় করে এগিয়ে যেতে হবে। 4 বছর পর বিসিবির কোনো আসরে বরিশাল ফিরেছে। কোনো উপলক্ষই যেন বাদ দিতে চাইছে না ফ্র্যাঞ্চাইজি। মাঠের লড়াইয়ে বাজিমাত করার লক্ষ্য। বরিশালবাসীর কষ্ট দূর করতে বিপিএলেও দল নিতে চায় ফরচুন। আমরা দেখেছেন আমরা লাস্ট 4 বছর বরিশালবাসী কোনো খেলা দেখতে পারেনি। এটার জন্যই আমার আসলে এখানে আশা করি আমরা কন্টিনিউশন থাকবে। আপনারা ফরচুন বরিশালকে আপনারা দেখতে পাবেন। নেক্সট বিপিএলেও আশা করি আপনারা আমাদের দেখতে পাবেন। অধিনায়ক তামিম পাকিস্তানে পিএসএল খেলতে ব্যস্ত। বাকি তারকারা উপস্থিত ছিলেন। কর্তাদের কাছ থেকে সাহস নিয়ে খেলার লাইসেন্স পেয়েছেন। ভালো কিছু করার আত্মবিশ্বাস রেখে লড়াই করতে চান বঙ্গবন্ধু টি-20 কাপে। শিরোপার জন্যই নামতে চান তাসকিন ও মিরাজ। পেন অ্যান্ড পেপারে তো ক্রিকেট রেজাল্ট বলাটা ডিফিকাল্ট। দিন শেষে যারা ভালো ক্রিকেট খেলবে ওরাই জিতবে। আর আমার বিশ্বাস আমরা আমাদের যেই টিম, আমরা যদি ভালো এক্সিকিউশন করতে পারি ইনশাল্লাহ ফাইনাল খেলা সব। যে আকর্ষণ কমাবে বা এটা না, আপনি একটা জিনিস দেখেন যে আমাদের এটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশি প্লেয়াররা একটা ভালো একটা অপরচুনিটি পাচ্ছে। তারা মানে নিজেদের সর্বোচ্চ দিয়ে এবং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী রেজাউল করিম, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরোধী সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।